আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছে। আজ 5ই আগস্ট 2026, হাসিনা পতনের 2 বছর। ফ্যাসিস্ট হাসিনা পতনের 2 বছর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাসিনা পতনের 2 বছর পরও কেন আমরা এই 24-এর গণঅভ্যুত্থানটি সফল করতে পারলাম না। 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ। আজকের প্রশ্ন আমার এটা নিয়ে, 24-এর গণঅভ্যুত্থানের পরে কেন 24-এর গণঅভ্যুত্থান আমরা সফল করতে পারি না, এটা ব্যর্থ। এটার ব্যর্থতার পিছনে আমাকে যেতে হবে 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট আমাকে যেতে হবে। 2024 সালের 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে কী ঘটেছিল? প্রথম যে ঘটনাটা ঘটেছিল, ভিতর থেকে একটা হাসিনা রেখে যাওয়া কালো শক্তি এবং ভারতের একটা শক্তি, দুইটা শক্তি একত্রিত হয়ে কাজ করেছিল অন্তর্বর্তী সরকার গঠন করতে। সেখানে তারা চেয়েছিল আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের প্রদান করা, কিন্তু ছাত্ররা যে তাদের আংশিক পরিকল্পনার ক্ষতি করে দেয়, মানে তাদের মূল পরিকল্পনার আংশিক ক্ষতি করে দেয়। সেখানে গিয়ে বলে আমরা ডক্টর ইউনূসকে চাই প্রধান উপদেষ্টা হিসাবে। তারপরে ভারতের পরিকল্পনা এবং আওয়ামী লীগের যে শক্তিটা বাংলাদেশে রেখে গিয়েছিল তার একটা বড় ধরনের চেঞ্জ আসে। তারপরও আংশিক চেঞ্জ হয়, কিন্তু সম্পূর্ণ চেঞ্জ ছাত্ররা করতে পারে নাই। সেখানে আমরা দেখে চাই আসিফ নজরুল হয়েছে আইন উপদেষ্টা, তারপরে আমাদের ডক্টর ইউনূস হয়েছে প্রধান উপদেষ্টা। এই উপদেষ্টা খানকি মাগির পোলারা যা করছে, পুরা 1.5 বছর যে যায় কাজগুলো করতে পারে নাই। শহীদের বিচার করতে পারে নাই, শহীদের প্রকৃত লিস্ট করতে পারে নাই। তারপরে আপনার 5ই আগস্টের পরে বাংলাদেশের যে কাজটা করা উচিত ছিল, বা বাংলাদেশের এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সোনালী যুগ, যে সময়টা বাংলাদেশটাকে আমরা গড়তে পারতাম, ওই গড়াটা আমরা করতে পারি নাই। ভারতের আগ্রাসন আধিপত্যকে নির্মূল করতে পারতাম, তারপর সংস্কার করতে পারতাম, বিচার করতে পারতাম, তারপরে সংবিধানকে সংস্কার করতে পারতাম, প্রশাসন সংস্কার করতে পারতাম, প্রশাসন থেকে আওয়ামী লীগের সন্ত্রাসগুলোকে নির্মূল করতে পারতাম, মিডিয়াকে সংস্কার করতে পারতাম। আমরা মিডিয়াকেও সংস্কার করতে পারি নাই। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে মূল ধাপগুলোতে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারি নাই, সামরিক শক্তি বৃদ্ধি করতে পারি নাই। বিগত 1.5 বছর ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, তারপর নাহিদ ইসলাম, এই তাদের যে এই গণঅভ্যুত্থানটাকে সামনে নিয়ে যাওয়ার কথা ছিল, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সময়টা ফুল মাদারচুত কোয়ালিটির সময় ছিল। মানে অনেক কষ্ট লাগে, এই সময়গুলো চলে গেছে। তারপর নির্বাচন হলো একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন। যাই হোক, ইঞ্জিনিয়ারিং নির্বাচনের জন্য কে দায়ী? আমরা দায়ী। এবং এই গণঅভ্যুত্থানের পর আজকে 2 বছর পূর্ণ হলো। আজকে নিজেকে যদি বলি আমি একজন জুলাই যোদ্ধা, আমি একজন সমন্বয়ক ছিলাম, শরম লাগে। কারণ সমন্বয়কদের ভিতরে অনেকে হেভি কোয়ালিটির করাপশন করেছে, দুর্নীতি করেছে, কিন্তু একটা কষ্ট লাগে আমাদের কাছে। ওরা দুর্নীতি করেছে, এটার মাসুল আমাদেরকে দিতে হবে। এখন আমরা চাই দেশটাকে গড়ুক তারেক রহমান সরকার। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তারেক রহমান সরকার অনেক দুর্নীতি করছে। হ্যাঁ, আমিও দেখছি। তারা কথা দিয়ে কথা রাখছে না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না, তারা সংস্কারের নামে সংস্কার করছে, ভঙ্গি ধরছে সংস্কারের নামে। বিএনপির 31 দফার প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার করা, তারা ক্ষমতায় গিয়ে আরেকটা আওয়ামী লীগের মতো লুটি করছে। হ্যাঁ, হচ্ছে, আমিও দেখছি, হচ্ছে। অনেক কী করবো? কালকে যদি ধরেন এনসিপি বাংলাদেশ ক্ষমতা এলো, এনসিপি জাতীয় আওয়ামী লীগ। মনে রাখবেন, আপনি মনে করেন না যে সার্জিস, তারপরে হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি এত সুন্দর সুন্দর কথা বলে ফেরেস্তা। বিগত
বছর আমরা চেয়েছিলাম এই দেশটাকে পরিবর্তন করার জন্য, কোনো কিছু করতে পারি নাই। 1.5 বছর মিডিয়াকে সংস্কার করতে চেয়েছিলাম, প্রশাসন এটাকে সংস্কার করতে চেয়েছিলাম, পারি নাই। তখন তো কোথায় ছিলেন? তখন তো আপনাদেরকে দেখি নাই। বিগত 1.5 বছর এই আসিফ, তারপরে আসিফ নজরুল, 2 আসিফ ছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, এই যে ফারুকী একটা উপদেষ্টা বানাইছিল, এই শিল্পী উপদেষ্টা যাকে বলা হয়, যাকে সাংস্কৃতিক উপদেষ্টা বানানো হয়েছিল, মাদারচোদ একটা ছিল, আওয়ামী লীগের দালাল। তো যে বিষয়টা বলছিলাম, এই 1.5 বছর সোনালি সময় বাংলাদেশে নষ্ট করেছে এই ছাত্ররা, বালপাকনা ছাত্ররা ছিল। তাদের কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল না, বিশেষ করে ইন্ডিয়ার আগ্রাসন আধিপত্যের এগেনস্টে শুধু মুখে কিছু বলি ছিল, কিভাবে হাতে কলমে নির্মূল করতে হবে সেটা ছিল না। 5ই আগস্টের পরে তারা বাংলাদেশের বৃহত্তর রাজনীতিবিদ হয়ে গেছে। এই হচ্ছে মূল সমস্যাটা। আমরা যারা একটা লং টাইম ভারতের দাদাগিরির এগেনস্টে, হাসিনার এগেনস্টে কাজ করেছি, আমাদের একটা বালের কাছে ওদের রাজনৈতিক নলেজ আসবে না, কখনই আসবে না, এটা দেখেছি আমরা। এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে জামাত পাশ করো। কিন্তু হ্যাঁ, জামাত কি ক্ষমতায় আসতে টিকবে? বলুন না। বিএনপি তো 6 মাস টিকে গেছে, জামাত টিকবে না। কেন টিকবে না আমি আপনাকে বলি। জামাত ইসলামের যারা নেতাকর্মী রয়েছে তাদের ভিতরে 2টা কোয়ালিটির, একটা হলো এ কোয়ালিটির আর একটা বি কোয়ালিটির। এ কোয়ালিটির কোনটা আর বি কোয়ালিটির কোনটা? জামাত ইসলামের সাথে যারা জড়িত, শিবিরের সাথে জড়িত, শিবির থেকে জামাতে ঢুকেছে, জামাত করছে, এই সকল লোকগুলো এ কোয়ালিটির। এদের সংখ্যা হচ্ছে জামাত ইসলামের সর্বোচ্চ 15 থেকে 20%। বর্তমান দলটাতে, বর্তমান জামাত ইসলামে তাদের সংখ্যা হচ্ছে 15 থেকে 20%। এই 15 থেকে 20% মানুষ দিয়ে আপনি একটা রাজনৈতিক দলকে কখনোই সুন্দরভাবে চালাতে পারবেন না। তো তারা কী করলো? 5ই আগস্টের পরে সারা দেশে নির্বাচন করতে হবে 300 আসনে। এর ভিতরে ঐক্য করলো, ঐক্য করার পরও আসন ভাগাভাগি হলো, ঐক্য করার পর আসন ভাগাভাগি হলো। আসন ভাগাভাগি হওয়ার পরে যে জিনিসটা দেখা গেলো, তারপরও তারা পাশ করার খুবই কাছাকাছি গিয়েছিল, কিন্তু পরাজয় বরণ করেছে। এটার দায় জামাত ইসলামের, এটার জনগণের নয়। জনগণ তার ভোট যাকে চেয়েছে তাকে দিয়েছে। তো এই যে 15 থেকে 20% জনগণ, শিবির প্লাস কি জামাত, এই 15 থেকে 20% জনগণকে 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্টের আগে জামাতের সাথে যারা জড়িত ছিল, তাদের ইমানি শক্তি 100% স্ট্রং, তাদের চরিত্র 100% স্ট্রং, তাদের কাজ, তাদের কর্ম খুবই ভালো। তো এই সকল 15 থেকে 20% মানুষ যারা জামাতের সাথে A to Z জড়িত, তাদের চরিত্র গোল্ড, নট ব্যাড, তারা খুব ভালো মানুষ। এখন তার পরবর্তী সময় যে এই বি কোয়ালিটির, এই কোয়ালিটির হচ্ছে 5ই আগস্টের আগে বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে। তো 5ই আগস্টের পরে যারা রয়েছে তারা হচ্ছে বি কোয়ালিটির। বি কোয়ালিটিটার হচ্ছে কেউ সাধারণ নাগরিক, তার কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলাম সম্পর্কে ধারণা নেই, কিন্তু জামাতকে ভালো লাগে, কিন্তু সে বাজে কাছ থেকে সরতে পারে না। তো এই লোক যখন জামাতে ঢুকছে, টুপি টাপি পড়ছে, নামাজ টামাজ পড়ছে, নির্বাচনের সময় নির্বাচনের প্রচারণা চালাইছে, তো এই জামাতে তো হয়ে গেছে। এখন জামাত ইসলামেরও সারা দেশে এককভাবে নির্বাচন করার জন্য যে ই গ্রেড, মানে এ প্লাস কোয়ালিটির যে নেতাকর্মী শিবির এবং জামাত, এদের ভিতরে 15% আছে জামাতের কাছে, 15 থেকে 20%। বাকি 80% তারা বাইরে থেকে লোক নিচ্ছে। এই বাইরের লোকগুলোর ভিতরে গেছে কি, কিছু বাজে লোক গিয়েছে, কিছু চোর গেছে, কিছু বাটপার গেছে, কিছু সুদখুর গিয়েছে, কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা লেবাসধরি মানুষ গিয়েছে, তার দেখতে ভালো কিন্তু ভিতরটা খারাপ। কিন্তু জামাতে যাওয়ার কারণ হচ্ছে তারা মনে করে যে ভালো এটা, কিন্তু তারা নিজেরা যে খারাপ কাজে লিপ্ত হতে পারে, শয়তানের অস্ত্র, যে কোনো মানুষ খারাপ কাজে লিপ্ত হতে পারে, আমিও তো হতে পারি, এটা হওয়া যায়। কিন্তু জামাতের এই সমস্যাটা হচ্ছে এই 15 থেকে 20কে যদি আপনি 70% নিতে পারেন, আপনার ক্ষমতায়, বেশি না 50% নিতে পারলে আপনার ক্ষমতায়। আর বাংলাদেশে 50% ভোট কেউ পাবে না। তো 50% যদি এই পার্সেন্টেজটাকে নেওয়া যায়, জামাত ইসলাম এককভাবে 50% যদি 15 থেকে 20% যে লোকগুলো রয়েছে সবচেয়ে বেশি সৎ, অনেস্ট কোয়ালিটির, A% কোয়ালিটি, A গ্রেড মানে A+ কোয়ালিটির লোক,
তো বি কোয়ালিটির লোক যেগুলো ঢুকছে এখন, এই ঢুকা লোকগুলোর ভিতরে কিছু রয়েছে জুলাই যোদ্ধা, কিছু রয়েছে সাধারণ নাগরিক, কিছু রয়েছে এমনি ভালো মনে করছে জামাতকে জন্য ঢুকেছে, কেউ টাকার লোভে ঢুকেছে। হ্যাঁ, এটা সত্য, জামাত একটা বড় অংশ টাকার লোভে ঢুকছে জামাত করার জন্য, এটা সত্য। এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখন এই 15-20% লোক নিয়ে আপনি দল চালাতে পারবেন না, সৎ লোক নিয়ে। আপনাকে সৎ লোকের টার্গেট নিতে হবে কমপক্ষে 50-60%, বা যদি ক্ষমতায় আসতে হয়। আর যদি সার্বজনীন লং টাইম আপনাকে একটা সার্ভিস দিতে হবে বাংলাদেশের ক্ষমতায় এসে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এর দোকানের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, একটা লং টাইম থাকতে হবে। এখন কী করবেন? এখন জামাত ইসলাম তো রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। এই যে আমি বললাম যে A+ কোয়ালিটির লোক 15-20%, এটা আরও কম হতে পারে। কেন কম হতে পারে? কারণ 5ই আগস্টের পরে জামাতের বিপ্লব ঘটেছে। কেন বিপ্লব ঘটেছে? প্রথম বিপ্লবটা ঘটেছে যখন দেখতে পেল অন্যান্য রাজনৈতিক দলের সাথে কম্পেয়ার করে 100% কোয়ালিটিপূর্ণ দল, বাংলাদেশের শীর্ষ 1 নম্বর দল আছে, যে দলটা সবচেয়ে ভদ্র, অনেস্ট, চরিত্রবান এবং এদের রুলস নিয়ম কানুন খুব ভালো, কোনো চাঁদাবাজি করে না, সন্ত্রাসবাজি করে না, ধর্ষণ করে না, টেন্ডার মারে না, মানুষের জমি দখল করে না, সদরঘাট দখল করে না, টেম্পো স্টেশন দখল করে না। এই জন্য জামাতের কোয়ালিটি বেড়ে গেছে, জন্য সে ফার্স্টে চলে আসে, 1 নাম্বার বলা যায় চলে আসছে, এটা ভালো। এখন জামাতের যে বিভিন্ন ঘটনা ঘটছে, নারী কেলেঙ্কারি, এই যে বিভিন্ন বিষয়গুলোর হবে ভাই, আপনি 80% নেতা হচ্ছে বাইরে, যাদের চরিত্র সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তো তারা তো এরকম ঘটাবে। তো এটা জামাতের যে 15-20, ওইটা তো পার্সেন্টেজে মানে সর্বজনীনভাবে জামাতের বদনাম হবে। এই জন্য কী করতে হবে জামাতকে? এখন জামাতের প্রথম প্ল্যানটা হচ্ছে তাকে দল বাড়াতে হবে। কীভাবে? এই যে সৎ লোক, তার কথা 15-20% আমরা জরিপ করে দেখেছি, যেটা রয়েছে আপনার কোথায়, ছাত্র শিবির এবং জামাতে। এই লোকটা, সৎ লোকটা কীভাবে হয়? সে প্রথম ছাত্র শিবিরে ঢুকে, ছাত্র শিবিরের বিভিন্ন কোর্স সে কমপ্লিট করে, 5 ওয়াক্ত নামাজের কোর্স কমপ্লিট করে, বিভিন্ন খবর রাখে। পরবর্তীতে সে কী করলো? খবর রেখে পরবর্তীতে সে আস্তে আস্তে কমপ্লিটলি একজন শিবিরের কর্মী হয়। শিবিরের কর্মীর পর থেকে সে পদ শেষ হয়ে গেলে সে চলে যায় জামাত ইসলামে। এই যে কোয়ালিটি, এই সিরিয়ালটা, এই পাইপলাইনটা যে লোকগুলো আসে, এই লোকগুলো আমি ধরেছি 15-20%, এটা আরও কম হতে পারে জামাতের। এই লোকগুলো সলিড, এদের কোনো ভেজাল নেই। এরা ধর্ষণও করবে না, নারী পাচারও করবে না, লুচ্চামিও করবে না, মানুষের টাকাও মারবে না, এরা কোয়ালিটি। এখন এই যে 80% লোক, এরা তো বাইরে থেকে, এদেরকে দেখে আপনি রাজনীতি করতে পারবেন। এরা দর্শন করবে, এরা নারী লিয়ে হোটেলে যাবে, এরা লুচ্চায় বদমাশি করবে, এটা করবে স্বাভাবিক, এটার জন্য তাই আপনাদের আবার কিছু করানো হয় জামাতকে বদনাম করার জন্য। আর জামাতের এটা কিছু ঘটে, এটা মিডিয়া হাইলাইট বেশি হয়, কারণ ইসলাম নামটা থাকার কারণে, ইসলাম নামটা থাকার কারণে হাইলাইট বেশি হয়, কারণ এদেশের অধিকাংশ মিডিয়া হচ্ছে ইসলাম ফোবিয়া। এটার জন্য দায়ী আমরা মুসলিমরা যারা রয়েছি, মুসলমান, তারা কোনো ইসলামিক মিডিয়া তো গড়তে পারি না, কারণ আমরা নিজেরা মানে মুখ খারাপ করলাম না, মানে নিজের লেগে রয়েছে। এখন কি করতে হবে? এখন জামাতের জন্য যে জিনিসটা করণীয়, ফার্স্ট, কমির একটা বড় অংশ জামাত বিরোধী, আরেকটা অংশ জামাত পজিটিভ, আরেকটা অংশ কোন দিকে যাবে মাঝখানে, আরেকটা অংশ তারা পড়ছে জামাতের বইগুলো, শিবিরের বইগুলো, বিশেষ করে মদুদির বইগুলো, মদুদি রহিমাউল্লাহ যাকে বলতে পারে, মদুদি বলা যাবে না, আমি ওনার লাইফ পড়েছি, উনি একজন জ্ঞানী এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। মদুদি রহিমাউল্লাহর যে বইগুলো রয়েছে, এগুলো পড়ছে কবি অঙ্গনের অনেক মাদ্রাসার ছেলেরা। আমি বলবো জামাতকে, আপনারা মদুদির যতগুলো বই রয়েছে, মদুদি রহিমাউল্লাহর প্রত্যেকটা বই আপনারা মানুষের কাছে গিফট করেন। প্রত্যেকটা মদুদির বই প্রত্যেকটা কবি মাদ্রাসার মানুষ ছেলেদের কাছে গিফট করে, কারণ এদের একটা বড় অংশ পজিটিভ মাইন্ড এবং প্লাস এই অংশটা যদি আপনি ঢুকাইতে পারেন, কারণ ওদের কোরআন হাদিসের নলেজ অনেক বেশি, জামাতের চেয়ে বেশি, জামাতের অনেক নেতার চেয়ে ও কবি মাদ্রাসার স্টুডেন্টদের কোরআন সুন্নাহ এবং ইসলামিক গ্রামারের জ্ঞান অনেক বেশি। তো আপনি যদি ঢুকাতে পারেন তাহলে আপনার কী হবে? এই যে 15-20, এটা টান করে আর 20% বাইরে যাবে, 20% বা ধরুন 15% বাড়লো, 30% বা 40% বাইরে গেল, পারলে কী হবে? আপনি যদি জামাত যে পরিশ্রমটা করছেন আরও ভালোভাবে কাজ করতে থাকেন আপনারা, তাহলে কী হবে? আরও 15%-20% মানুষ আশা করবে, বানাইতে পারে। আর দিয়ে কর্মী মাদ্রাসার একটা বড় অংশ যদি আসে, এদিক দিয়ে আপনাদের আছে 20, কর্মীর থেকে এলো 20-40%। আর আপনারা জামাতে কষ্ট কইরা এই দেশের মধ্যে আবাদ কইরা
মানুষকে বুঝাইয়া দিনের পথে না 10% লইলে 50, তইলে আপনি যদি স্ট্রংলি একটা 50% জোন নিয়ে যেতে পারেন, আপনি ক্ষমতায় যাবে না, ক্ষমতা অনেক বড় হার। এখন প্রশ্নটা, জামাত যদি এইবার ক্ষমতায় যাইতো 2 মাস ক্ষমতায় টিকতে পারতো। কেন? তাকে ভারত টিকতে দিত না। 2 নাম্বার, তাকে বাংলাদেশের বামপন্থীরা টিকতে দিত না। 3 নাম্বার, প্রথম আলো ডেইলি স্টার যতই সুশীল কি মেরে দিত, বাংলা করতো। 4 নাম্বার, জামাতের যে দুর্বলতাটা আমি বললাম যে 15 থেকে 20% তাদের সলিড এ প্লাস কোয়ালিটির নেতাকর্মী, বাকিগুলা এত ভালো নয়। 80% 5 আগস্টের পরে জামাতে ঢুকছে, জামাতের কার্যক্রম ভালো দেখে এদের অনেকের চরিত্রের সমস্যা, লুচ্চামির সমস্যা, নুনুর সমস্যা, এটা স্বাভাবিক, এটা হতে পারে। এই জন্য কী করতে হবে, এই জন্য এই যে তাদেরকে সাপ্লাই দিলাম, কমপক্ষে আগামী 5 বছর পর জামাত ক্ষমতা আসবে। যদি না আসে 10 বছর, কিন্তু 10 বছরের ভিতরে ক্ষমতা আসবে। আর যদি নাও আসে 15 বছর পর এমন বোঝে ক্ষমতা আসবে, কমপক্ষে 30 থেকে 35 বছর বা 40 বছর, 15 বছর পর ক্ষমতা আসছে 40 বছর, তাহলে 15-40 কত, 55 বছর। 2055, এদিকে চলে 26 সাল, 26 আর 55, 5, 70, 70, 20, 90, 95। 2095 সাল পর্যন্ত জামাতে মানুষ ক্ষমতা থাকবে, যদি এরকম হয়। আর এর ভিতরে আর ভবিষ্যৎবাণী যে সেটা হবে, এটা এমন কোনো, কারণ ভবিষ্যতের এখন তো মালিক আল্লাহ, আমরা একটা ধারণা কেন্দ্রিক কথা বলছি। তো 5ই আগস্টের পরে বিএনপির যেই ভুলটা করেছে, তারা বাজে লোকগুলোকে তাদের দলে ঢুকিয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের দলটাকে স্ট্রংলি করতে পারে না। 3 নাম্বার হচ্ছে রাজনৈতিক নলেজ সম্পন্ন লোক খুবই কম। কেন? তারেক রহমান স্যারের ব্যক্তিগতভাবে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আই লাইক তারেক রহমান বিকজ হি ইজ এ গ্রেট ম্যান, হি ইজ এ অনেস্ট পারসন। তারেক রহমান খুবই ভালো, কিন্তু তারেক রহমানের জনপ্রিয়তার কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে তখনই যখন আপনার রাশিদ খানের মতো বেয়াদব কোয়ালিটির একজন দালাল, পাঁচাটা কুকুর যখন তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সহকারী হয়েছে, তখন হাসি বনাক নামবো। আরে ভাই, খায়রুল দেওয়ানো তো হচ্ছে ভালো। তো আমরা কি করলাম, আমরা এত একটা লং টাইম আমরা বাংলাদেশের কাজ করেছি, 5-6 বছর ভারতের এগেনস্টে, ইন্ডিয়ার এগেনস্টে, হাসিনার এগেনস্টে যখন আমরা কাজ করি, প্রথম শুরু করেছি 2019 সাল থেকে, তখন আমাদের প্রথম বাধা ছিল ভারত। কেন? হাসিনার এগেনস্টে আপনি যত সামনে যাবেন, ভারত আপনাকে খেয়ে দিব, কারণ হাসিনার মূল শক্তি ছিল ভারত। তো তখন আমার শত্রু, যেহেতু হাসিনা আমার শত্রু, শত্রুর বন্ধু আমার শত্রু, তো ভারত আমার, তো ওর এগেনস্টে একটা লং টাইম কাজ করেছে। বাংলাদেশে অনেক নলেজ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, কুমিল্লা থেকে দিনাজপুর, সম্ভবত দিনাজপুরই হবে, মাঝখান দিয়া যে দূরত্বটা বাংলাদেশের, কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ বা দিনাজপুর হবে বাংলাদেশের দৈর্ঘ্য। আর লং প্রস্থ হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। তো এই যে বাংলাদেশ আমরা গড়লাম, বাংলাদেশ সম্পর্কে আমাদের নলেজ, এই নলেজটাকে কাজে লাগানোর জন্য কোনো রাজনৈতিক দল আমাদেরকে নিচ্ছে না। মানে আমরা অবদার্থ, কিন্তু ভয় নেই, আল্লাহর উপর বিশ্বাস রেখেছি এখনো। তো তারেক রহমানের স্যার, ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি, হয়তো মাঝে মাঝে কিছু কথা বলেন, কারণ তার আশেপাশে যে লোকগুলো গিয়েছে, সাইফ আবদুল্লাহ, তারপরে ডক্টর জাহেদ একটা ফালতু লোক। কেন ফালতু লোক? সে তার এগেনস্টে অনেক আকাম কুকামের রেকর্ড রয়েছে ডক্টর জাহেদের এগেনস্টে। তো সে একটা হাসিনার দোষরা এবং দালাল। কিছুদিন আগে দেখলেন একটা দালালি করলো যে ইন্ডিয়া গেছি, বাংলাদেশের সম্মান আমি চলে এসেছি, তারা এয়ারপোর্ট আমার সাথে, তো বাল করছে মাদার চোদ, তুই গেছো সে নাকাপ করার জন্য, আর তোরা তো ইন্ডিয়ার দালালি বেশি করছে, অন্তর্বর্তী সরকারে কোনো কাজ ঠিক মতো করতে যাচ্ছে না এই ডক্টর জাহেদ। তো যাই হোক, তারেক রহমান স্যারকে বলবো আপনার সামনে দেশে গিয়ে নিয়ে যান। আর মানুষকে বলবো তারেক রহমান স্যার বা বিএনপির বিরুদ্ধে করে করলাম না, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, দেখো ভাই, এনসিবি করছো তোমরা, গণ অভ্যুত্থানটারে পুটকি মারতে মারতে লালবাতি করে দিছো। গণ অভ্যুত্থানের মৌলিক যেই চাহিদাগুলো ছিল, বিদেশি আগ্রাসন, আধিপত্য নির্মূল করা, হাসিনা ফেসিবাদকে চিরতরে নির্মূল করা, সংবিধান সংস্কার করা, বিচার ব্যবস্থা ঠিক করা মানে সংস্কার করা, প্রশাসন সংস্কার করা, মিডিয়া সংস্কার করা, শিক্ষা ব্যবস্থা সংস্কার করা, এই দেশের প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার এবং বিচারের আলোকে আনা, দেশের সামরিক শক্তি শক্তিশালী করা, এইগুলো ছিল। তোমরা এগুলো
চুল্লিং করে দিয়েছো বিগত 1.5 বছর, তোমরা কিছুই করতে পারো। বিগত 1.5 বছর আমরা বিভিন্নভাবে অনেক উপদেষ্টার সাথে দেখা করার জন্য তাদের বাসভবনের কাছে গিয়ে, যমুনার কাছে গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য অনেক আকুতি মিনতি করেছি, কোনো কাম হয়নি। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের জন্য দেখা করার জন্য তার সাথে আমার খুবই ক্লোজলি দেখা হয়েছে, কিন্তু কথাও বলতে পারিনি। হ্যান্ডশিপ দিতে গেছি, হ্যান্ডশিপ নেয়নি। আমার এলাকায় আসছিল, আমার গ্রামে আসছিল, কারণ তো আমাদের এক এলাকার মানুষ। আমি তার ফুফাতো ভাই উবাইদুলকে বলেছিলাম, ভাই তার নাম্বারটা দেন না, সে আমাদের নাম্বারই দিল না। আমার পাশের ইউনিয়ন যারা রয়েছে জাহাপুরের, তারা যে তার সাথে দেখা করে, তো আমাদের দেখা করার সুযোগ দেয়নি। তো আমরা কি বুঝি না যেই পরিমাণ টাকা পয়সা কামাইছে এটাই যথেষ্ট, এনসিবির যা কামাইছে এটাই আলহামদুলিল্লাহ বইয়ে তো। কারণ এনসিবির ভবিষ্যৎ খারাপ, কারণ এনসিবি ন্যায় এবং ইনসাফের প্রতি রাখতে পারে না। এরা সার্বজনীনভাবে জুলাইকে ধারণ করতে পারে না, এবং রাজনৈতিক দল হিসাবে সার্বজনীনভাবে ছাত্র জনতাকে আকৃষ্ট করতে পারে না, দেশের জনগণকে আকৃষ্ট করতে পারে নাই। নিজেরা দালালি আর তালালি করে তারা শেষ করছে সব কিছু। এটাই হচ্ছে তাদের একটা ভুল, রাজনৈতিক ভুল। এবং এনসিবির একটা বড় অংশ আওয়ামী লীগ। আমি আমার এলাকায় কুমিল্লাতে যখন এনসিবির প্রোগ্রাম হয় আমি গিয়েছি, যাই অবাক হয়ে গেছি। জুলাইয়ে ছাত্রদের উপর হামলাকারী লোকও আমি এনসিবিতে দেখেছি, এনসিবির প্রোগ্রামে। তখনই বুঝছি যে এনসিবিটা আউট। এনসিবির নাম হচ্ছে এনসিবি, ন্যাশনাল চিটার পার্টি। তো যাই হোক, এনসিবির কথা বলি এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলি, হ্যাঁ সরকার অনেক খারাপ করছে, সরকার অনেক কাজ সমালোচনা, বিলের বা বেশি হইতেছে, বা আমার গরু বিল বেশি আইছে, তো এগুলো নিয়ে বলো, কিন্তু ব্যক্তিকেন্দ্রিক আঘাত কম করো। যাই হোক, তো বিএনপি সরকারকে নিয়ে আমি কিছু কথা, বিএনপি খারাপ, শালারা চাঁদাবাজি, 100% বিএনপি চাঁদাবাজি করে, আমি জানি। এখন কি আমি বিএনপির এগেনস্টে যাই কাকে? জামাতকে আনলা, জামাত টিকবে না, কারণ জামাতের 20-15% নেতা দেশ চালাইতে পারবে না, জামাতও পারবে না। আপনি এনসিবিকে আনবেন, বিএনপি যদি হয় চোর, এনসিবি হবে চোরের বাপ, সোজা কথা। আপনি কাকে আনবেন? কাউকে আনতে পারবেন না। আওয়ামী লীগ তো নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ সে তো অনুরোধ, এটার নাম নিতে ঘৃণা লাগে। আওয়ামী লীগকেও তো আনা যাবে না, তাহলে কাকে আনবেন? এখন বিএনপি আসছে, এখন আমার কাজ কি? সেজন্য ভালো কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করা। কাকে সহযোগিতা করা? তারেক রহমানকে সহযোগিতা করা। কীভাবে সহযোগিতা করব? তার কাছে যাও, তাকে বুঝাবো, এইভাবে দল পরিচালনা করুন, এই দিকগুলো দেখুন, করাপশন জিরো করুন, দলের নেতাকর্মীর আচরণ সুন্দর করে। যে ছাত্র দল শিবিরের উপর হামলা চালাইতেছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মতো হামলা চালাচ্ছে, এটা খুবই খারাপ। এটার মানে হচ্ছে তাদের পতন বাজনা যে কোনো সময় বেঁধে দিতে পারে। এটা ছাত্রদলের খুব বাজে একটা রাজনীতি, এবং অশিক্ষিত মূর্খ বালপাকনা বুড়াগুলা ছাত্রদল করে, এটা খুবই খারাপ। এখন আপনি বলেন বিএনপির এগেনস্টে যাবো আমি, দেখি কী করবো? আচ্ছা ধরেন বিএনপির এগেনস্টে গেলাম, মাস্টার মাইন্ড হইলাম, বিএনপিকে পতন করে কারে আনবো? জামাতের টিকবো না, জামাতের বাংলাদেশে কোনো ভালো দলও নেই। তো বিএনপি আছে, বিএনপি থাক, শেষ। এখন বিএনপিকে আমি কী করতে পারি? তাকে বোঝাতে পারি, করতে পারি, তাকে নির্দেশনা দিতে পারি, তাকে আমরা বলতে পারি এই কাজগুলো করতে হবে, না হলে হবে না, আমি বলতে পারি। এর বাইরে আমরা কিছুই বলতে পারবো না, এর বাইরে আমরা কিছুই বলতে পারবো না বিএনপিকে। বিএনপি তার যে কার্যক্রম, তারেক রহমান এবং তার যে নেতাকর্মী, এদের ভিতরে একটু আমি দলকে বলবো একটু স্ট্রংলি হতে, তাদেরকে একটু সংস্কার করতে, বাড়ি টাড়ি দিতে একটু সোজা করতে, না হলে আপনার দল 3 বছর বা 2 বছর পরে মানুষ পাগল হয়ে যাবে। এবং বিএনপি এখনও শক্তিশালী একটা ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি, কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে এখনও আওয়ামী লীগের আমলের, এখনও বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হয়নি, তারপরে উপজেলা নির্বাচন হয়নি, তারপর বিভিন্ন জায়গাগুলোতে এগুলো আমরা দেখছি। বিএনপিকে বলবো ভালোভাবে কাজ করুন, 5 বছর থাকুন, বিরোধী দলের সাথে ঠোকাঠুকি করেন না। আরেকটা দোষ, বিএনপির মহা দোষ, যেটার কারণে বিএনপি পস্তাতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলটা বাংলাদেশের কোনো ফেরাস্তা নয়। তাদের দুর্নীতি আছে, করাপশন আছে, বিভিন্ন জিনিস আছে, কিন্তু তাদেরকে যখন জনগণ কোনো একটা বিষয় সম্পর্কে, ভুল ত্রুটি সম্পর্কে জনগণ প্রতিক্রিয়া জানায়, জনগণ কীভাবে জানে? ভিডিওর মাধ্যমে জানায়, তারপরে মোবাইলের আপনার কমেন্ট করে, বিশেষ করে ফেসবুকে কমেন্ট করে, ইউটিউবে এতে কমেন্ট করে, তার একটা এই কাজটা ভালো না, এই কাজটা এভাবে কোনো এমপি মন্ত্রীদের, তখন তাদেরকে বলা হয় ওরা তো জামাত। আরে ভাই, সাধারণ জনগণ যখন উচিত কথা বলবে, আপনি যখন তারা বলবেন জামাত, আস্তে আস্তে জামাত হয়ে যাবো, আর আপনার দিকে পিটকি মেরে, যে সত্য কথা। আওয়ামী লীগ যখন এদেশের জনগণকে জামাত আর বিএনপি বানাইছে, তখন আওয়ামী লীগকে পুটকি মারছে না, তো আপনার পুটকি মারা খাইবেন কদিন পরে।
জনগণ যদি একটা কিছু বলে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, তাকে বুকে নিতে হবে, তার সমস্যাটা দেখতে হবে, বুঝতে হবে, কাজ করতে হবে। ইমার্জেন্সি জনগণ আপনাদের ক্ষমতায় নিচ্ছে, এটা আপনাদের মাথায় থাকতে হবে। আপনারা অনেক বাজেভাবে সরকারকে চালাচ্ছেন এবং 5 মাসে কোনো কাজ হয়নি, এটা ফখরুল সাহেব নিজেই বলছে। আসলে হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? তারেক রহমান হচ্ছে চাবি এবং কাঠি বিএনপি দলের। তারেক রহমান ছাড়া কাউরে বাংলাদেশের জনগণের পছন্দ হয় না। এবং তারেক রহমানের মতো ব্যক্তিদের কাছে যদি রাশেদের মতো গাদ্দার, জাহিদের মতো বাটপার, রাশেদের মতো বাটপার, সিটার, ট্রাউট এরা যদি তার সহকারী হয়, একজন রাজনৈতিক সহকারী হয়, মানে হাসবে না কানবে জনগণ। জনগণ তো তারেক রহমানের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল এবং আস্থা, এবং তার লোকগুলো এবং তার জনপ্রিয়তা বেশি। তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশ সবচেয়ে বেশি। এবং তার কাছে যদি এমন টোকাই এরা যদি থাকে, তাহলে বাংলাদেশ টিকবে, বাংলাদেশের দল টিকবে। তারেক রহমান স্যারের জনপ্রিয়তা থাকবে, কমে যাবে 100%। তারেক রহমানের জনপ্রিয়তা কমে যাবে। এবং যে কাজটা করতে হবে, আমি যেটা নিয়ে বলছিলাম, এই যে আজকে 2 বছর এগুলো আমরা কিছুই করতে পারলাম না। কেন জানেন? আমরা হলাম জাতীয় চুদনা কোয়ালিটির জাতি। 24-এর গণঅভ্যুত্থানের 2 বছর হয়ে গেছে, এখনও আমরা বাংলাদেশে একটা কিছুই করতে পারিনি। গণঅভ্যুত্থানকে ধারণ করতে পারি নাই, রক্ষা করতে পারি নাই। পারছি খালি বাল ফালাইতে, আর চ্যাডের বাল আবদুল্লাহ এগুলি করতে পারছি। এছাড়া আমরা কিছুই করতে পারি নাই। আমরা চাপা মারতে পারছি এই যে সমন্বয়ক যারা রয়েছে, সার্জিস আলম, তারপরে আসিমা সুজিবের এগেনস্টে এরকম কথা শুনি যে তারা নাকি বিটকয়েনের টাকা পাচার করছে। করলেও করতে পারে, এটা অবিশ্বাস করার কিছুই নেই। তারা চাইলে 1.5 বছরে বাংলাদেশটাকে করতে পারত। ভাই আমাদেরকেও যদি, আমি তো উপদেষ্টা হওয়ার যোগ্য না, কিন্তু হ্যাঁ উপদেষ্টাদের চেয়ে 1000 গুণে বেশি নলেজ রাখি বাংলাদেশ। যদি বিশ্বাসটা না, আমার ফাঁসি ধরিয়ে ঝুলাই দিয়ে। যদি উপদেষ্টা যারা ছিল বিগত 1.5 বছরে, তাদের যদি বেশি নলেজ আমি না রাখতে পারি বাংলাদেশ সম্পর্কে, বেশি জ্ঞান ধারণা যদি না রাখতে পারি বাংলাদেশ চালানোর ক্ষেত্রে, আমাকে ফাঁসিতে ঝুলাই দিন। আমি চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট ইউ অল এভরিবডি। আমার ফাঁসি দিও, প্রত্যেকে ফাঁসি দিও, আমার ফাঁসি ধরিতে ঝুলাইও। যদি আমি এই ইউনূস সরকার থেকে যদি 13 বছর সময় ভালো সরকার না করতে পারি, আমার 1.5 বছর না, আমার 6 মাসের চেয়ে ভালো ইউনূস সরকারের চেয়ে দ্বিগুণ কাজ করব। কারণ কাজ করার ইচ্ছা থাকতে হয়, আকাঙ্ক্ষা থাকতে হয়, প্ল্যান থাকতে হয়, এটা থাকতে হয়। কিছু দালাল কোয়ালিটির মাদার চোদ থাকে, তারা ক্ষমতা আইসেই শহরের বাচ্চারা লুটপাট করছে। জুলাইটাকে পুটকি মেরে দিছে খানকির পোলা। জুলাই নিয়ে বাংলাদেশের মানুষের কয়দিন পর আকাঙ্ক্ষা থাকবে না, আমারও থাকবে না। আমি জুলাই যুদ্ধ, আমি আহত, আমি গুলি খেয়েছি। আমি বলেছি ভাই আমি তো গুলিটা খেয়েছিলাম, আমার বেল্টের উপরে পড়েছে, বেল্টের উপর পরে ভিতরে হালকা ঢুকেছে, পুরোটা গুলি ছিল বেল্টের মধ্যে। প্রচণ্ড গরম, বুলেট যে কি গরম আল্লাহই ভালো। তো ওই দিনগুলো মনে করি আল্লাহ, তাহলে ওই দিন তো মরেও যেতে পারতাম 24-এর গণঅভ্যুত্থানের সময়। আমি বলছি বেরা ভাই আমি তো গুলি খেয়েছি। তারা কি করছে, আমি বলার পরে তারা নাকি দিয়েছে যে এই বিষয়টা দিয়েছে। দেওয়ার পর আমি আবার 2-3 মাস পরে বলছি ভাই আমি তো গুলি খেয়েছি, আমার তো গুলি চাইলো না। অনেক জুলাই কয় তুমি যে গুলি খেয়েছো তোমার আইছে, তোমার সার্টিফিকেট আছে, প্রমাণ আছে, ডাক্তারি আছে, এটাগুলো বলি আমাকে। তারা বললো যে আমি তো গুলি খেয়েছি সরকার থেকে অনুমোদন টাকা ফান্ডের, জুলাই যোদ্ধাদের ফান্ডের টাকা খাওয়ার জন্য। আমি সাধারণ, আমি চাইলে এটা নিয়ে অনেক হাইলাইট করতে পারতাম, অনেক কিছু। আমি সাধারণ মানুষ, আমি মরিনি, আল্লাহ বাঁচাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাকে গুলি করেছে সেনাবাহিনী AK-47 থেকে, আমি এখনও চিনি রাইফেল। এবং আমি নিজে দেখেছি জুলাইয়ের সময় হিন্দিতে কথা বলছে। তো এই যে আপনার জুলাইটাকে নিয়ে এরা ধ্বংস করলো, আগামীতে কি কেউ নামবে মাঠে? আমি নামবো? কখন আমি আগামীতে বাংলাদেশে নামবো না মাঠে? মরে যাক বাংলাদেশ, আমি কি করবো? জুলাই পুটকি মেরে দিয়েছে শালার পর তোরা আঙ্গুরে, তোরা আমি সামনে যাই কী করবো? সহজে কিছু করতে পারবো? তো তারেক রহমান সরকারকে বলবো, দেখেন আপনারা ছাড়া বিকল্প কেউ নেই। তাই এই আবার না যে আপনারাই সব বোঝেন, জনগণ বোঝে, অনেক কিছুই বোঝে। আপনার সুন্দর মতো দেশ চালান, করাপশন 0% করেন। 0% যদি নাও করতে পারেন, দরকার হলে 10% করেন, তারপরেও কাজ করেন। প্রথম যে কাজগুলো তারেক রহমান স্যারকে করতে হবে, সেগুলো এখানে হয়তো মোবাইলে বলা যাবে না, কারণ এইসব কাজ আমি কখনো বলি না। তো ভালো ভালো কাজ করার অনেক রাস্তা রয়েছে, বিশেষ করে প্রতিরক্ষাটাকে জোরদার করা, সেনাবাহিনীটাকে স্ট্রং করা, নেভিটাকে স্ট্রং করা, এয়ারফোর্সটাকে, সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স স্ট্রং করা, এবং চায়নার সাথে বেশি কাজ করা। চায়না ইজ গোল্ড, চায়না ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, নট আমেরিকা।
আমেরিকার চেয়ে চায়না অনেক দিক দিয়ে এগিয়ে রয়েছে, বিশেষ করে কাজ করে। এগুলো কীভাবে কাজ করতে হয় এটা আমি জানি, এভাবে করতে পারবেন। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে এই ইউনিট সরকারের 1.5 বছর এই 6 মাস এখনও জুলাই গণঅভ্যুত্থানের কিছুই হয়নি। এতে বোঝা যায় জুলাই গণঅভ্যুত্থান ছিল একটা ফালতু গণঅভ্যুত্থান, কারণ এটা ব্যর্থ। আরে ভাই, আপনি জুলাইয়ের পরে বাক স্বাধীনতা পান নাই, আপনি জুলাইয়ের পরে বাংলাদেশ সংস্কার করতে পারেন নাই, আইনকে ঠিক করতে পারেন, আইনি ব্যবস্থা ঠিক করতে পারে নাই, রাষ্ট্র ব্যবস্থা ঠিক করতে পারে নাই, প্রশাসন ঠিক করতে পারে নাই, মিডিয়া ঠিক করতে পারে নাই, সংবিধান ঠিক করতে পারে নাই, শিক্ষা ব্যবস্থা ঠিক করতে পারেন নাই। আপনি কি পারছেন বলেন? আপনি বিদেশি রাষ্ট্রের আগ্রাসন ধ্বংস করতে পারেন নাই, নির্মূল করতে পারেন নাই, আপনি রাষ্ট্রের সামরিক শক্তি স্ট্রং করতে পারেন, প্রতিরক্ষা জোরদার করতে পারেন নাই। আপনি কি করছেন? আপনি অর্থনীতি শক্তিশালী করতে পারেন, আপনি করাপশন 0% করতে পারেন, আপনি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি 0% করতে পারেন না। জুলাইয়ের আগে যাচ্ছিল, জুলাইয়ের পরে তা তো আমার সাবু হয়েছে জুলাই করিয়া। হাই মিয়া, প্রশ্ন উত্তর দাও। কিছুই করতে পারি নাই। হ্যাঁ, কিছু পরিবর্তন এসেছে। কি পরিবর্তন? আগে একটা জিনিস বাংলাদেশের মানুষ বুঝতো না, এখন বোঝে। এখন প্রথম আলো ডেইলি স্টারকে ভারতের মাল হিসাবে চিনে, এটা একটা পরিবর্তন এসেছে। এরকম অনেক কিছু পরিবর্তন, এই ছোটো ছোটো পরিবর্তন একটা রাষ্ট্রকে কখনো সামনের দিকে নিয়ে যেতে পারে না। বড় পরিবর্তন লাগে, বিপ্লবের পরিবর্তন লাগে, যা বাংলাদেশ রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। এই যে জুলাই, কিছুদিন আগে বিএনপির কিছু ছেলে একজন জুলাই যোদ্ধার চোখ ফেলছে এনসিবির ইয়েতে, এটা খারাপ লাগছে। এটা বিএনপিকে বলবো, এত নষ্টামি রাজনীতি করো না। নষ্টামি রাজনীতি করলে দূরে যায় করো। আওয়ামী লীগ হইতে পারবা না, আজকে মেজর হাফিজ বলছে আওয়ামী লীগ হইতে পারবা না, কিন্তু হইয়া তো গেছো। এই কাজটা তো করছো, এটা ঠিক হয়েছে? আর কে করছে জানেন? বিএনপির ছাত্রজনের সাথে এনসিবিকে প্রতিরোধ করতে আসছে, কিন্তু এর ভিতরে আওয়ামী লীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে কাজটা করছে, ছাত্রলীগ ঘটনাটা ঘটাইছে, নাম পড়ছে বিএনপির। ভালো হয়েছে। বিএনপি যতটুকু আননেসেসারি কাজগুলো করছে, নেসেসারি কাজ এতটুকু করে না, তো এটা খুবই খারাপ। তো এই কাজগুলো যেন ভবিষ্যতে আমরা না দেখি, জনগণ ভোট দেবে না কখনো। তারপর যে কাজটা করছে বিএনপিকে এই মুহূর্তে, একটু পরিবর্তন, বিরোধী দলকে একটু ছাড় দিতে হবে, কারণ বিরোধী দলের জনপ্রিয়তা বেড়েছে। আপনার জনপ্রিয়তা যেহেতু বেড়েছে, এটাকে যত চাপ দেবেন তত ফুসকে উঠবে। মনে রাখবেন, আগুনে যেই পানি বাষ্প হয়, সে বাষ্পকে যদি আপনি থামাই দেন, বাষ্পকেও যদি উপরে না যেতে দেন, আবদ্ধ করে দেন, সেটা আগুনে হইতে 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 একসময় ব্রাস্ট হবে, যখন মানুষ মারা যায়। তো জামাত 11 দল ঐক্যজোট যেন ব্রাস্ট না হয়। ব্রাস্ট হলে আপনার ক্ষমতা থাকতে পারবেন না। আমি চাই বিএনপির সামনে যাক, এগিয়ে যাক, খুব ভালো একটা পর্যায়ে যাক বিএনপি, আমি নিজেও চাই। এবং 24শে গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এই চুদনামার্কা ছাত্ররা, যারা সমন্বয়ক মারায়, মহা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। এই যে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে এক আওয়ামী লীগের বাসায় গিয়েছিল, আপনারা জানেন, মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। তারপর সার্জিস, এরা আওয়ামী লীগের সাথে আতাত করতেছে। নাহিদ ইসলাম বলে, যারা আওয়ামী লীগ ছিলেন ভালো, তারা আমাদের দলে আসতে পারবেন। তো আমার কথা হচ্ছে, 1971 সালে পাকিস্তানের লোক যুদ্ধ হয়েছিল, অনেকে তো ভালো ছিল, বেলুচিস্তান আর্মিদের একটা বড় অংশ খারাপ ছিল, আবার আরেকটা অংশ ভালো ছিল। তো ভালোরা বাংলাদেশ শাসক, তো পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করবা না, ওইটা হইলে না। কিন্তু এইটা হইলে আওয়ামী লীগ বাংলাদেশের একটা ক্যান্সার ছিল, যেহেতু এনসিবি বুইল্লা ফেলাইছে নাহিদ ইসলাম, যা আওয়ামী লীগের যারা ভালো ছিল তারা আসে। শোনেন, কুত্তার গু সামনেও বালানা, পিছও বালানা, মাঝখানেও বালানা, এটা পুরোটা কুত্তার গু। তো আওয়ামী লীগ এটা কুত্তার গু। তো কুত্তার গুকে যখন বালা কুত্তার গু যেটা আসেন আমাদের সাথে, কুত্তার গুকে ভালাই কোনো সময় হয় না। তো নাহিদ ইসলাম যেহেতু এই কথা বলছে, তখনই এনসিবিকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিয়েছে, কারণ বউকে যেমন 3 তালাক দিলে তালাক হয়ে যায়, ঠিক এনসিবিকে এইভাবে তালাক দিয়ে দিয়েছি আমরা। তো বাংলাদেশে আগামীতে এনসিবি আউট। I do not like NCP because he is a Bangladesh #1 cheater party, ন্যাশনাল চিটার পার্টি। শেষ। এনসিপি এখন বিএনপি 5 বছর ক্ষমতা থাকতে হবে। তো আমি তাকে রাখতে চাই। কী করতে হবে? তাকে ব্যাপক পরিবর্তন করতে হবে, এবং আমাদের মতো যারা লং টাইম ভারতের এগেনস্টে, ইন্ডিয়ার এগেনস্টে, হাসিনার এগেনস্টে কাজ করতে গিয়ে আমাদের বাধ্য হয়ে ভারতের এগেনস্টে কাজ করতে হয়েছে। এই লং টাইম যারা হাসিনার এগেনস্টে কাজ করেছে, বাংলাদেশে কোথায় কোন সমস্যা, এখনও বাংলাদেশের প্রশাসন এবং সরকারি যত কর্মকর্তা রয়েছে তাদের 80 হবে না, এটা আমি পার্সেন্টেজ ওই দিন দেখেছি, 56 বা 60%, মানে
56 থেকে 60% সরকারি কর্মকর্তা সরাসরি আওয়ামী লীগ, এবং তারা এখন তাদের রূপ বদলে বিএনপি হয়ে গেছে এবং তার ভিতরে ভিতরে আওয়ামী লীগের সকল কার্যক্রম করে। কিন্তু বাংলাদেশে এখনও যদি চায় আওয়ামী লীগ কোনো বড় ধরনের অকাঙ্ক্ষিত মানে যে বিশেষ সংখ্যক মানুষের কোনো ধারণা থাকবে না, ঘটনা ঘটাইতে পারবে, এখনও পারবে তাদের মাধ্যমে। সরকারি কর্মকর্তা বলতে পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লোক রয়েছে। এগুলোকে সংস্কার করছে না, কারণ এগুলো এমন বাজে তাদের রং বদলিয়েছে, রং পাল্টিয়ে ফেলছে, পুরো বিএনপি হয়ে গেছে। এবং তারা বলে আমরা বিএনপির অমুক তমুক সমুক, এবং তারেক রহমানের কাছাকাছি এরা ঘুরে। যে কোনো সময় তারেক রহমানের সাথে কোনো বাজে ঘটনা ঘটে যেতে পারে, এটা আমি মনে করি। যেমন তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন চট্টগ্রামের সার্কিট হাউসে যেই ঘটনা ঘটাইছে, ওই ঘটনার সাথে ভারতের সোলজারদের হাত ছিল আমরা যতটুকু জানি। পরবর্তীতে ভারতের সোলজার এবং হাসিনা সরাসরি জড়িত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পিছনে, এবং তার হত্যার কারণ ছিল লালমনিরহাট বিমানবন্দর করতে যাওয়াটা। যখন ভারত জানতে পারলো লালমনিরহাট বিমানবন্দরের জিয়াউর রহমান বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করতে যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করতে যাচ্ছে লালমনির বিমানবন্দরে, তখনই এই জিয়াউর রহমানকে হত্যা করার জন্য ভারত পরিকল্পনা করে এবং চট্টগ্রামের সার্কিট হাউসে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাহায্যে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিছু মুনাফিকের সাহায্যে তারেক রহমানকে হত্যা করে। কালকে যদি চায় জিয়াউর রহমানকে হত্যা করে, তো কালকে যদি চায় তারেক রহমানকে হত্যা করতে পারবে না, এটা কোনো ব্যাপার। এই জন্য তারেক রহমানের সিকিউরিটি দেখলে মনে হয় যেন উগান্ডার প্রেসিডেন্টের সিকিউরিটিও তারেক রহমানের চেয়ে ভালো। হয়তো এটা আমার সমালোচনা, এটা আমার বাকস্বাধীনতা। তারেক রহমানের সিকিউরিটি বাড়াতে হবে, সিকিউরিটি স্ট্রংলি করতে হবে। স্ট্রং সিকিউরিটি ছাড়া কোনো নেই, এবং বিদেশি সিকিউরিটি ফোর্স আনতে হবে তারেক রহমানের নিরাপত্তার জন্য। কারণ তারেক রহমান হচ্ছে পুরাটা দলের হৃৎপিণ্ড হচ্ছে তারেক রহমান। তারেক রহমান যদি কিছু হয়ে যায়, পুরো বাংলাদেশের রাজনৈতিকভাবে বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ, বা নষ্ট একটা দল হয়ে যাবে। তারেক রহমান এবং জিয়া পরিবারই বিএনপির রক্ষক এবং তাদের সর্বোচ্চ নেতা। তো আমি বলতে চাই, জুলাই গেছে, বিএনপি খারাপ কাজ করছে অনেক ক্ষেত্রে, এখন আপনি চাইলে বিএনপিকে ফেলাইতে পারবেন না, তাকে রাখতে হবে। তারেক রহমান সরকারকে সকল ধরনের সহযোগিতা, এবং পাশাপাশি আমার মতো কিছু লোককে যদি তারেক রহমান সহকারে 6 মাস করে, আর বাকি 6 মাস কিছু করা লাগবে না, এমনি সব শিক্ষা রাখবে। তো আমি চাই দেশটা সুন্দরভাবে চলুক, জাতি সুন্দরভাবে হোক, বিচার হোক, সংস্কার হোক। এবং বিএনপিকে বলতে চাই, আওয়ামী লীগ হইয়েন না, দেশের ভিতরে থাকেন, বিএনপি থাকেন, আমাদের দল হিসাবে থাকেন। আপনারা নির্বাচিত 5 বছর না 10 বছর ক্ষমতায় থাকেন, আমরা আপনাদের কল্যাণকামী চাই, আপনাদের কল্যাণ চাই। আমরা কখনো কোনো দল বা ব্যক্তির কল্যাণ চাই না। কেন চাই না? কারণ আমরা চাই বাংলাদেশের কল্যাণ। বাংলাদেশের কল্যাণ সেই আনতে পারে যে ক্ষমতায় থাকে, কারণ ক্ষমতাসীন দল বিএনপি। আর বিএনপির যদি আমরা কল্যাণ না চাই, তাহলে বাংলাদেশের কল্যাণ চাওয়া হবে না। তাই আমরা বিএনপির কল্যাণ চাই, বিএনপি বাংলাদেশের কল্যাণ করুক। আমরা আল্লাহর উপর ভরসা রাখতে চাই এবং বিএনপির জন্য দোয়া করতে চাই, এবং জিয়াউর রহমানের জন্য দোয়া করতে চাই, খালেদা জিয়ার জন্য দোয়া করতে চাই, এবং তারেক রহমানের জন্য দোয়া করতে চাই। তারেক রহমান সে যেন তার দলকে সুন্দরভাবে গুছিয়ে আনতে পারে। এখন দলটা অগোছানো এবং আলতু ফালতু বিভিন্ন কাজে জড়িত হয়ে যাচ্ছে, এটা খুব বাজে। তবে চাই সুন্দরভাবে চলুক তারা। এটাই আমার আজকের ভিডিও বার্তা। কিন্তু কষ্ট লাগে, 2 বছর হয়ে গেছে 24-এর গণ-অভ্যুত্থানের, কিন্তু আজও দেশ পরিবর্তন হয় নাই। এই গণ-অভ্যুত্থানকে খিলি কেন ছাত্র নামে কুলাঙ্গার এনসিবির মাদার চোদেরা, তোরাই খাইছে গণ-অভ্যুত্থান। তোদের কাছে প্রত্যেকটা অপশন ছিল বাংলাদেশকে গড়ার, 5-6টা অপশন। এই 5-6টা অপশন করলে এনসিবি হইতো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, সেকেন্ড হতো জামাত। এটা করতে পারিস না, ব্যর্থ তোদের। এখন এনসিবি হয়ে গেছে সবচেয়ে জাউরা রাজনৈতিক দল।